সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি যে সমগ্র বাংলাদেশে একদম সুদূর অতীত থেকে যে সমস্যাটি বিশেষ করে আমাদের কিশোরীরা বয়ঃসন্ধিকালীন সময় থেকে তার প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছে, সেটি হচ্ছে তাদের পিরিয়ডকালীন যে সমস্যা রয়েছে বা সে সময়টি রয়েছে। প্রথমত যে এই বিষয়টি তাদের কাছে যখন নতুন হিসেবে আবির্ভূত হয়, যখন শুরু হয়, তখন তাদের মধ্যে একদিন ভয়ভীতি কাজ করে এবং তারা প্রপারলি জানে না আসলে ওই সময় কী করতে হবে। সেই দ্বিতীয়টি বিষয়টি রয়েছে সেই সময়ে যে তারা যে আসলে এর যে মাসিক যে স্বাস্থ্যবিধি রয়েছে সেই সম্পর্কেও কিন্তু সম্পূর্ণ ওয়াকিবহাল নয়। বিশেষ করে যে কাপড়টি ব্যবহার করা হচ্ছে বা স্যানিটারি প্যাডটি ব্যবহার করা হচ্ছে সেটি সঠিক ব্যবহার এবং অনেক ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে তারা আসলে সেটি কিন্তু যথাযথভাবে পায় না এবং এই অস্বাস্থ্যকর এই মাসিক যে স্বাস্থ্যবিধি সেটি কিন্তু তাদেরকে অনেক রকম ইনফেকশন এবং বিপজ্জনক পরিস্থিতি নিয়ে যায়। পরবর্তীতে তাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়ের সাথে নষ্ট হয়, তাদের স্বাভাবিক জীবন এবং কর্মক্ষেত্র তাতে নষ্ট হয়ে যায়। এই বিষয়টি নিয়ে আসলে আমরা একটু আলোচনায় আসতে চাই, বিশেষ করে কিশোরীদের মাসিক স্বাস্থ্যবিধি এবং এই সময় কী করণীয় রয়েছে। আমরা জানি যে শহরের কেন্দ্রিক যারা রয়েছে তাদের জন্য হয়তো বিষয়টি খানিকটা সহজ হলেও সমগ্র প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিষয়টি কিন্তু সহজ নয়। বিশেষ করে যেখানে আসলে তারা প্রতিনিয়ত যুদ্ধ করছে জীবন বাঁচানোর জন্য জীবনযাত্রার সঙ্গে, সেখানে এই পিরিয়ডের বিষয়টি কতখানি গুরুত্ব হয়ে দেখা দেয় অবহেলিতভাবে। এটা সোশ্যাল ট্যাবু হিসেবে এবং অনেক সময় তারা প্রকাশ করতে পারে না, নানান রকম রোগে শোকে ভুগে। এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলতে চাই ডক্টর ফারহানা সুলতানার সঙ্গে, যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, সহযোগী বিজ্ঞানী ICDDRB। এবং আমি সঙ্গে যুক্ত করতে চাই যে এই কিশোরীদের অথবা বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা এবং মেয়েদের বিশেষ করে এই সময়ের স্বাস্থ্য সেবার বিষয়ে উনি গবেষণা করেছেন বিস্তর এবং এই বিষয়গুলোতে আপনার সাথে আজকে আমরা আলোচনা আসতে চাই। সঙ্গে আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি ডক্টর ফারহানা সুলতানা। থ্যাংক ইউ সো মাচ। আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে আসলে বর্তমান প্রেক্ষাপটটি নিয়ে সবার আগে জানতে চাই। যে আপনি জানেন যে দীর্ঘ সময় ধরে এটি তো আসলে স্বাভাবিক ন্যাচারাল একটি প্রসেস, একদম সৃষ্টির শুরু থেকে সেটি এখন পর্যন্ত রয়েছে। প্রতি মাসে সেটি প্রতিটি মেয়ের ক্ষেত্রে ঘটছে যে পিরিয়ড বা মাসিকের বিষয়টি, মেনস্ট্রুয়েশনের বিষয়টি। আসলে সেটিকে প্রথমে সামাজিকভাবে কিভাবে গ্রহণ করা হয়, মানে সামাজিক যে ট্যাবু, সোশ্যাল ট্যাবু রয়েছে সেটি থেকে কতখানি উঠে আসতে পেরেছি এবং বর্তমান প্রেক্ষাপটটি আসলে আমরা কোথায় আছি? ধন্যবাদ আপনাকে। এটা অবশ্যই আপনি যেটা বলেন একটা ট্যাবু সাবজেক্ট আমরা যেটা বলি, এটা নিয়ে কথা বলা হয় না। প্রথম দিকে যখন কাজ শুরু হয়েছিল তখন ব্রেকিং দ্য সাইলেন্স নামে শুরু করা হয়েছিল কাজ, এটা নিয়ে কথা বলা যাতে এটা স্বাভাবিকীকরণ করা যায়। সেই জায়গাটা কিছুটা অবশ্যই কাজ করতে পেরেছি আমরা। বাংলাদেশে অনেক কাজ হয়েছে এগুলো নিয়ে। এখনও স্টিল আপনি যেটা বলছিলেন প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে বলুন, একটা বাধা বা একটা কথা না বলা, এগুলো নিয়ে সেই বিষয়টা তো আছেই। পাশাপাশি যেই বিষয়গুলো প্রয়োজন মাসিক স্বাস্থ্যকে সুন্দরভাবে মানে মেনটেন করা, সেটার জিনিসগুলো আমাদের দেশে অনেকটাই নেই। কথা বলা, বাট যেটা হয়েছে যে স্কুলগুলোতে এখন অনেক কাজ হচ্ছে, গভর্নমেন্ট থেকে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এখন কিছুটা অনেক আমি বলবো এটা নিয়ে কাজ হয়েছে, ভালো অবস্থা কম্পারেটিভলি আগের থেকে ভালো অবস্থা রয়েছে। কিন্তু তাদের এখনো এটা অনেকের জন্য একটু ভীতিকর একটা বিষয় যে পিরিয়ডের বিষয়টি আসলেই তাদের মনের মধ্যে এক ধরনের ভয় কাজ করে যে এই সময়টি তাদের জন্য খারাপ যাবে, কিন্তু এই সময়টি তো খারাপ হওয়ার কথা নয়। এই সময়টিকে আসলে একটি হ্যাপি টাইম হিসেবে তৈরি করার জন্য আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? এটা বিষয়টা হচ্ছে এটা যেটা আপনি বলেন স্বাভাবিক প্রসেস, এটা না হওয়াটাই বরং সমস্যা। এটা একটা ফার্স্ট স্টেপ ফর হচ্ছে যে একজন স্বাভাবিক মেয়ে তার যে পরবর্তীতে সন্তান জন্ম দিবে তার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মাসিক হচ্ছে না, সেটা বরং সমস্যাজনক। হ্যাঁ, তো এগুলো নিয়ে কথা বলা হয় না দেখে ভীতিটা তৈরি হয়। যেমন দেখা যায় যে ছেলেরা যখন বড় হয় তখন আমরা তাদেরকে পকেট মানি দেই, কিন্তু মেয়েদের যে প্রতি মাসে মাসিক ব্যবস্থাপনা করতে হয়, তাদের যে একটা প্যাডের দরকার, সেটার জন্য আমাদের কোনো ফ্যামিলিতে বাজেট থাকে না। ফলে দেখা যায় তারা পুরান কাপড় বা আনহাইজেনিকভাবে ব্যবহার করা এবং যে ট্যাবুটা সমাজে আছে তার জন্য তারা শুকাতে চায় না যে কাপড়টা ব্যবহার করছে। আর কাপড় ব্যবহারটা কিন্তু খারাপ কিছু না, কারণ আমরা জানি যে আমাদের মায়েরা দাদিরা কিন্তু কাপড়ই ব্যবহার করতেন। প্যাডের তো খুব রিসেন্টলি হয়তো ইনোভেশন হয়েছে, তার আগেও তারা ব্যবহার করতেন। বিষয়টা হচ্ছে হাইজিনটা মেনটেন করছি কিনা আমরা, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। যেহেতু এটা নিয়ে স্টিগমা আছে, কথা বলা হয় না, লুকিয়ে রাখা হয়, ভালো খাওয়ার বলা হয় যে এ সময় ভালো খাবার খাবে না, যেমন মাছ, ডিম বা দুধ
দুধ খেলে আষ্টে গন্ধ হবে, এই ধরনের আমাদের গবেষণা থেকে আমরা পেয়েছি, যার কারণে একটা মেয়ের জন্য যেটা লজ্জা ভীতি, প্রথম যখন তার মাসিক হয়ে যায় তখন সে জানে না, হয়তো জামায় দাগ লেগে গেছে, স্কুলের বেঞ্চে দাগ লেগে গেছে, সেখানে ভয় পেয়ে যায় যেহেতু আগে থেকে কোনো ইনফরমেশন নেই, এবং সবাই টিস করা শুরু করে, জানে না কাইন্ড অফ। সো তার জন্য খুবই ভয়ের ব্যাপার হয়। আমরা দেখেছি স্কুলে যায় না, এবং এটা শুধু স্কুল না, হাসপাতাল বলেন, ওয়ার্ক প্লেস বলেন, বিভিন্ন জায়গাতে এই ফ্যাসিলিটিসগুলো নেই আমাদের। সো এটা একটা সমস্যা আমাদের দেশের প্রেক্ষিতে পার্টিকুলারলি। আমি যদি আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, বিশেষ করে উন্নয়নশীল দেশে বা ডেভেলপিং কান্ট্রি বা যেগুলো আসলে স্বল্প উন্নত দেশের এই প্রেক্ষাপটে আসলে এই বিষয়টিকে নিয়ে আপনি কাজ করেছেন। আমি জানি যে আমি উন্নত বিষয়ের কথা বাদ দিলাম, যে উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এই প্রেক্ষাপটটি কিভাবে বদলে যায়? উন্নয়নশীল দেশের ক্ষেত্রে বদলে যাওয়ার ক্ষেত্রে আমি বলবো যে কাজ, আমাদের যে কাজগুলা উন্নত দেশেও এখন আপনারা দেখবেন যে যেগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাক্ট ব্যবহার করার হারটাই বেশি, যেমন মিনস্ট্রুয়াল কাপ, ট্যাম্পন, ইভেন কাপড়ের প্যাড ব্যবহার করে মেয়েরা, কারণ এনভায়রনমেন্ট একটা খুব বড় জিনিস এখন আমাদের, যেটা বড় চ্যালেঞ্জ ক্লাইমেট চেঞ্জের চ্যালেঞ্জগুলো। বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমি দেখেছি কাজ করতে গিয়ে, প্রথমে যে মেয়েরা কাপড় ব্যবহার করে তারা আসলে কমফোর্ট ফ্যামিলিয়ারিটি থেকে করে, তার মায়ের কাছ থেকে শিখেছে, দাদির কাছ থেকে তারা কাপড় ব্যবহার করে, তাদেরকেও কাপড় ব্যবহার করাটা শিখিয়েছে। বাট ব্যারিয়ার যেটা, যে কাপড়টা লিক প্রিভেন্ট করে না, সো তারা স্কুলে যেতে চায় না, বাইরে যেতে চায় না কাপড় পরে, ফলে যে স্কুল মিস দেয়, এ ধরনের ব্যাপারগুলো আছে। তো যখন প্রথম আমরা কাজ শুরু করছি স্কুলগুলোতে, তখন আমরা দেখেছি আসলে মেয়েদেরকে যখন আমরা জিজ্ঞেস করলাম তোমরা কী চাও, কী দিলে তোমরা স্কুলে আসবে, তখন তারা কিন্তু কাপড়ই চেয়েছে আমাদের কাছে। দেন আমাদের যে টিম, আমরা একসাথে কাজ করেছি, একটা কাপড়ের প্যাড আমরা বানিয়েছি যেটা লিক প্রিভেন্ট করে, দেখতে হ্যাঙ্কারচিফ বা রুমালের মতো। ইউজুয়ালি কাপড়ের প্যাড আইডিয়াটা কিন্তু নতুন কোনো কিছু না, জাস্ট এটা আমরা ইমপ্রুভ করেছি আইসিডিআরবিতে। আপনি দেখবেন আফ্রিকান দেশেও কাপড়ের প্যাড কিন্তু কিনতে পাওয়া যায়, দেখতে স্যানিটারি প্যাডের মতো, তো সেটার লেয়ারগুলো একটু মোটা হয়, ঠিক হয়। আপনি যদি ওটা ধোয়ার পরে না শুকান রোদে, তাহলে হচ্ছে ইনফেকশন থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই যে বললাম, বাংলাদেশের প্রেক্ষিতে আমরা কিন্তু বাইরে শুকাতে দেই না বা দিব না, এখনও সেই ট্যাবুটা আমাদের আছে আর কি। তো এই প্যাডটা দেখতে একদমই একটা রুমালের মতো, এবং ফ্যাব্রিকটা খুবই ভালো, যেটা খুব সহজে শুকিয়ে যায়, এবং ব্যারিয়ার একটা শিট রয়েছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, যেটা দামও খুব কম, মাত্র 60 টাকা, এবং এই 60 টাকা দিয়ে 1 বছর চলতে পারে কম্পারেটিভলি। অথচ বাজারে যে প্যাডগুলো পাওয়া যায় তার দাম হয়তো বেশি, এবং ওয়ান টাইম ইউজ করতে পারে। এটা দিয়ে আমরা শুরু করেছিলাম প্রথমে আর কি আমাদের কাজ। যেটা আসলে আমরা বলছি যে যেটা নামও আপনারা প্যাটেন্ট পেয়েছেন, সুলতানা প্যাড। আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, যদি এটি একটু যদি ব্যাখ্যা করতেন যে আসলে এই যে ছবিটি, এই প্যাডটা যেটা আমি বললাম দেখতে রুমালের মতো, এটা ভাঁজ করলে একটা প্যাডে পরিণত হয়। এটা হ্যাঁ, এটা হচ্ছে লাল যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এটা ওয়াটারপ্রুফ ব্যারিয়ার শিট, এটা লিক প্রিভেন্ট করে, যার ফলে দাগ লাগবে না, এবং 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত সাপোর্ট দেবে। অনেকের ডিপেন্ড করে ফ্লো, তাদের ক্ষেত্রে হয়তো বেশি সময় লাগতে পারে। আর যেটা আমি বলছিলাম যে বাটন আছে দেখতে পাচ্ছেন, এটা আন্ডারওয়্যারের সাথে ওরা অ্যাটাচ করে পড়তে পারে। আবার আমাদের এটা বেল্ট সিস্টেম আমরা রিসেন্টলি বের করেছি, আমরা কাজ করছি এটার উপরে, যাতে আমরা শীঘ্রই এটা বাজারে আনতে পারি। আচ্ছা, আমি যদি একটু অন্য প্রসঙ্গে চলে যাই, যে হঠাৎ করে এই বিষয়গুলো কেন আপনার চিন্তার মধ্যে আসলো, মানে আপনার এই ক্যারিয়ারের জার্নিতে অর্থাৎ এই যে বয়ঃসন্ধিকালীন কিশোরীদের স্বাস্থ্য নিয়ে কেন ভাবতে শুরু করলেন? আচ্ছা, আমি আমার পাবলিক হেলথ পড়াশোনা করছিলাম মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে, অস্ট্রেলিয়ার। তখন গেটস ফাউন্ডেশন থেকে একটা কল আসে, এই কাজগুলো নিয়ে তারা ফান্ড করবে। দেন আমি তখন জাস্ট আমাদের ন্যাশনাল হাইজিন সার্ভে বাংলাদেশে বড় আকারে প্রথম শুরু হয়েছে। সেখানে আমরা দেখেছি 40% মেয়েরা স্কুলে যাচ্ছে না গড়ে 3 দিনের জন্য। তো ওইটা একটা বড় একটা টার্নিং পয়েন্ট ছিল, যে এটাতে তো কিছু করা দরকার। দেন হচ্ছে আমি মেলবোর্ন ইউনিভার্সিটি থেকেই আমার যে আইসিডিপিতে সুপারভাইজার এবং আমার মেন্টার আমি বলবো, তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মেডিসিনের প্রফেসর স্টিভ লুবি, তার গাইডেন্সে আমি প্রপোজালটা সাবমিট করলাম। এবং মেয়ে হিসেবে যেটা, এই যে বাধাগুলোর কথা আপনি বলছেন বা আমি জানি বা আমি এক্সপিরিয়েন্স করেছি, এটা সবারই গল্প। আমি যখন প্রথম স্কুলে যাই, আমি আগে থেকে জানতাম না, তো আমারও সেই স্টেইন করা এক্সপিরিয়েন্স, ফিয়ার বা স্টিগমা, সেগুলো আমার হয়েছে আর কি। সো কাজ করতে যখন শুরু করলাম, এবং আইসিডিআরবির বিউটি হচ্ছে লো কস্ট ইনোভেশনস এবং আইডিয়াস, তো সেই জায়গা থেকে প্রথম যখন কাজ শুরু করলাম এবং দেখলাম আমাদের যে সুলতানা প্যাডের যে একটা ডেমনস্ট্রেশন করেছিল, যে 8 ভাগ পর্যন্ত আমরা
স্টুডেন্ট অ্যাবসেন্টিজম, স্কুলে অনুপস্থিতি কমাতে পেরেছি 6 মাসের ব্যবধানে। ওটা একটা মানে একটা ইন্সপিরেশন ছিল যে কিছু তো করা যায়। এবং আমি যেটা দেখেছি মিস্ট্রাল হেলথে অনেক দিন ধরে কাজ হচ্ছে বাংলাদেশে, মেবি লাইক 20-25 বা 30 বছর, বাট সব কথাগুলোই ছিল ব্রেকিং দ্য সাইলেন্স। বাট অনেক সময় হয় কি এই সাইলেন্স অনেকটা প্রিভিসিরও ব্যাপার। যেমন আমি নিজে আমি কিন্তু বলবো না যে আমার এখন পিরিয়ড হয়েছে বা হয়নি বা আমার ডেট কবে, ইট ডাজন্ট ম্যাটার। এটা কিন্তু তার মানে এটা না যে আমি স্টিগমাটাইজ, আমি বলতে চাচ্ছি না, এটা আমার প্রিভিয়াসির ব্যাপার, আমি হয়তো ডিসক্লোজ করতে চাই না। সবচেয়ে বড় সমস্যাটা আমি যখন কাজ করতে শুরু করেছি দেখলাম যে অল্টারনেটিভ কোনো অপশন নাই। তখনও 80% নারীরা কাপড়ই ব্যবহার করছে, কিন্তু এই যে অ্যাবসেন্টিজম হচ্ছে, তাদের হেলথের সমস্যা হচ্ছে, কেউ এই কথাটা বলছে না যে কাপড় ব্যবহার করাটা সমস্যা না, সমস্যা হচ্ছে হাইজিন মেইনটেইন না করা। সো ওই জিনিসটাই আমি হচ্ছে লো কস্ট ইনোভেশনের মাধ্যমে বলতে চেয়েছিলাম তখন। মানে এই সূত্রটি এখান থেকে আসে যে আসলে যেটি তার এক্সিস্টিং ব্যবহার করছে সেটিকে যদি আসলে কারেক্ট করা যায় বা যে কারণে তাদের সমস্যা হচ্ছিল সেটিকে কিভাবে আসলে নিউট্রাল করা যায়। মানে খুবই চমৎকার একটি আইডিয়া থেকে কাজ শুরু করেছেন এবং আমি বিশ্বাস করি যে সেটি নিশ্চয়ই কিছুটা সাড়া ফেলেছে অনেকের মধ্যেই। এবং সবচেয়ে আরেকটি ব্যাপার যেটা বললেন যে লো কস্ট ইনোভেশন একটি শব্দ উচ্চারণ করেছেন। সো এখানে আসলে লো কস্টের বিষয়টি কতখানি প্রণিধানযোগ্য, মানে এটি কিভাবে সাশ্রয় করবে? কারণ খুব স্বাভাবিক যে একটি গরিব পরিবার বা একদম যারা স্লামে বা বস্তিতে বসবাস করেন বা একেবারেই প্রান্তিক জনগোষ্ঠী, তাদের জন্য প্রতি মাসে বেশ কিছু টাকা খরচ করা কিন্তু কঠিন হয়ে যায়, যেখানে প্রতিদিনের খাবারের খরচ তাদের উঠাতে হয় হয়তো সংগ্রাম করে। তো সেই জায়গাটিতে আসলে কতখানি লো কস্টে আপনারা সেটি দিতে পারছেন? এটার দাম খুবই কম, 60 টাকা, এবং যখন বাল্ক অ্যামাউন্টে করা হবে বা বাজারে আনা হবে তখন দামটা হয়তো আরও কমে যাবে। বাট বিউটি অফ দিস প্যাড ইজ লাইক এটা নিজেই বানাতে পারে মেয়েরা। আমি বলছিলাম কোনো একটা সেশনে যে বাংলাদেশের স্কুলগুলোতে গার্হস্থ অর্থনীতি আমাদের শেখানো হয়, সেখানেই কিন্তু এটা ইনক্লুড করে দেওয়া, যে এটা কীভাবে বানানো যায়। আমাদের জাস্ট ফ্যাব্রিকগুলো কিনে তারা যদি নিজেরা সেলাই করে নেয় বা টেইলরের কাছে গিয়ে করে নেয়, সেটাও তারা করতে পারে নিজেদের। এবং সব ভালো জিনিস হচ্ছে এটা লং টার্ম ব্যবহার করা যায়, কিছু জাস্ট গাইডলাইন্স ফলো করে। একটা কাপড় ব্যবহার করার ক্ষেত্রে একটা গাইডলাইন্স থাকে যে প্রথমে ঠান্ডা পানি দিয়ে দাগটা সরিয়ে ফেলা, তারপরে সাবান দেওয়া, এই প্রসেসগুলো মেনটেন করলে লম্বা সময় ধরে ব্যবহার করতে পারে। সো সাশ্রয়ী এবং এনভায়রনমেন্টের উপরে ইম্প্যাক্ট করছে না, এবং হাতের নাগালে যে জিনিসগুলো পাওয়া যায় সেটা থেকেই বানাতে পারছে। জি। মূলত কি ধরনের ইনগ্রেডিয়েন্ট সেখানে আপনারা ব্যবহার করেন? এটা জাস্ট হচ্ছে ফ্লানেল ক্লথ ফ্যাব্রিক যেটা পাওয়া যায়, ওয়াটারপ্রুফ ব্যারিয়ার শিট যেটা, এটা বাজারেও পাওয়া যায়। আমরা অনেক সময় দেখা যায় যে আমব্রেলা যেটা ছাতাটাও কিন্তু দেখবেন বৃষ্টি প্রিভেন্ট করে, ওই জিনিসটা দিয়েই তারা ব্যারিয়ার যে শিটটা সেটা তৈরি করে নিতে পারে, সেটা বাইরেটা তৈরি করতে পারে। 2 নম্বর হচ্ছে যে এখানে আরেকটি বিষয় যে আপনি যেই কারণে আসলে এতদিন আমরা এই কাপড়কে ব্যবহার করার থেকে বিরত থাকতে বলতাম, সেটা হচ্ছে এটাকে রিইউজ করার ক্ষেত্রে এটাকে শুকানো, এটাকে প্রপারলি ডিসইনফেক্টেন্ট করা বা ধোয়া, এই জায়গাটির এই প্রতিবন্ধকতা কিভাবে এড়াবেন? জি, এটা একটা বড় সমস্যা অবশ্যই, বাট এর অর্থ এটা না যে আমাদের স্যানিটারি প্যাড যেগুলো মাটির সাথে মিশে যাচ্ছে না, ব্যারিয়ার শিট যেটা দেওয়া হয় প্লাস্টিক, 500 থেকে 800 বছর। এবং আপনি জানেন বাংলাদেশে যে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম কতটা দুর্বল আর কি। তো আরও আমাদের কাজ করার আছে, আমরা অনেক দিন ধরে ব্রেকিং দ্য সাইলেন্স বলছি, এই জায়গাটাতেই কাজ করা উচিত যে কীভাবে তার হাইজিনটা মেনটেন করতে পারে। এবং এই যে প্যাডটার কথা আমি বললাম, এই প্যাডটা আমাদের এমনও ফাইন্ডিংস আছে যে হচ্ছে একটা মেয়ে যখন শুকাতে দিয়েছে, একটা ছবি আছে এখানে, যে শুকাতে দিয়েছে রোদে অন্যান্য কাপড়ের সাথে, তার বাবা মনে করেছে এটা মনে হয় রুমাল, মুখ মুছেছে। সো কেউ বুঝতে পারছে না এটা কিন্তু প্যাড, সো হ্যাঙ্কারচিফ মনে করছে। সো ট্যাবু যেটা, যে প্যাড শুকাতে দিয়েছে সেটা কেউ দেখতে পাচ্ছে না বা বুঝতে পারছে না। বাট এখানে কাজ করার আছে আমাদের, যেটা আমাদের সমাজকে বোঝার আছে, বা আমাদের যে সমাজে পুরুষেরা তাদের বোঝার এই বিষয়টা আছে যে এটা অবশ্যই বাইরে শুকাতে হবে। এটা একটা নর্মাল আমি যে জামাটা পরেছি সেটার মতো এটাকে ট্রিট করতে হবে, কারণ এটা আমার পরিধানযোগ্য একটা জিনিস, এবং এটা ভালো মতো ধোয়া, শুকানো এবং স্টোর করা, দরকার লাগলে আলাদা একটা ব্যাগে। জি, এই যে ছবিতে আপনি দেখতে পাচ্ছেন, এটাকে বাবা মনে করেছিল একটা রুমাল, সো মুখ মুছে ফেলেছে, জানতেও পারেনি যে এটা একটা প্যাড। এইটা হচ্ছে যে এটা একটা প্রিভেসিটা অক্ষুণ্ণ রাখছে। আমি যেটা বলছিলাম ওয়াশার ড্রায়ার ব্যাগ, সেটার মধ্যে যদি করে শুকায় তাহলে আরও কেউ বুঝতে পারছে না। সো ট্যাবুটা যদি আপনি নাও ভাঙেন, সমাজে যে স্টিগমাটা আছে নাও ভাঙেন, তারপরও এটা আপনাকে হেল্প করছে মানে ডিগনিটির সাথে নিজের মেনস্ট্রুয়াল হেলথকে মেইনটেইন করতে। জি আমরা বলছি, এবং আসলে আমাদের এই যে সামাজিক যে দৃষ্টিভঙ্গি, সেই যে পরিবর্তন কিন্তু খুব জরুরি। একই সঙ্গে যে এটি খুবই ন্যাচারাল একটি বিষয়, এটিকে আসলে ট্যাবুটাইজ করা অথবা এটাকে মানে অন্য দৃষ্টিতে দেখা। এবং আমি শুধুমাত্র সকল ধর্মের ক্ষেত্রেই দেখেছি যে এই সময়টাকে খুব তাদেরকে আলাদা আইসোলেটেড করে রাখার একটি প্রবণতা কাজ করে। এই জায়গাটি থেকে আমাদের কিন্তু উঠে আসতে হবে। অবশ্যই সেই জায়গাটিতে কাজ করছেন, ভীষণ দারুণ একটি মানে ইনোভেশন
আমরা দেখতে পেলাম। আমি আরেকটি বিষয় আমি লক্ষ্য করতে চাই বা আনতে চাই আলোচনায়, সেটি হচ্ছে যে আপনি ওয়াশার কিছু প্ল্যান্টের কথা বলেছেন বা ড্রায়ার কথা বলেছেন, সেটি আসলে কি, এটি যদি আমাদেরকে বলতেন তাহলে প্রিভিসিটা আরো বেশি ভালোভাবে মেইনটেইন হতে পারতো। আমাদের রিসেন্ট যে ন্যাশনাল হাইজিন সার্ভেটা হয়েছে 2018 সালে, সেখান থেকে আমরা দেখেছিলাম যে এখনও সেই 14 সালে বললাম 80% নারীরা ব্যবহার করছিল কাপড়, সেটা কমে এসেছে। কিন্তু আমাদের বাংলাদেশে যারা কাজ করছে আমরা সবার কাজের জন্যই কমে এসেছে, এটা অবশ্যই আমাদের ক্রেডিট দিতে হবে, টিভিসিকেও ক্রেডিট দিতে হবে। তো সেটা কমে 65% নারীরা কাপড় ব্যবহার করছিল তখনও, এবং 50% মেয়েরা কাপড় ব্যবহার করছিল। বাট ওই যেটা আপনি বলেন হাইজিন মেনটেন করা, এটা ভালো মতো সাবান দিয়ে ধোয়া শুকানো, এই বিষয়টা করছিল খুবই নগণ্য পার্সেন্ট, 10% মেবি। আর আপনি যদি দেখেন স্লামগুলোতে, ঢাকা শহরের বস্তিগুলোতে একটা ওয়াটার পয়েন্ট 30টা হাউস হোল্ড মিলে ব্যবহার করছে। তো সেখানে দেখবো আর কি কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে। জি, সেখানে আমরা ওয়াশার ড্রায়ার ব্যাগ যেটা আমাদের, সেটা হচ্ছে উইথ মানে হাতের স্পর্শ ছাড়াই একটা মেয়ে সে তার মাসিকের কাপড়টা ধুতে পারবে, যেটাতে তার কোনো সংকোচ থাকবে না বা ডিসগাস্ট ফিল হবে না। এটা একটা থলের মতো দেখতে, সেখানে ভিতরে আমরা কিছু ডিটারজেন্ট এবং পানি দিয়ে আমাদের প্যাডটা দিয়ে তারপরে স্ক্রাব করি, পানিটা ড্রেইন করে ফেলি, অ্যান্ড দেন ওয়াশার যে ড্রায়ার ব্যাগটা সেটা দেখতে একটা মেশ ব্যাগের মতো, সেখানে আমরা ড্রাই করি সেটা। সেটি নিয়ে আমরা আলোচনা আসবো। তার আগে যদি আমরা একটু ভিডিও চিত্রটি দেখি, যে এটি আসলে অনেকগুলো মানে কিছু আমাদের বর্তমান প্রেক্ষাপটে, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু সেলুলোজ, হ্যাঁ এটা সেলুলোজ কথা বলছেন। আমরা এই প্রসঙ্গটি যদি আসি, যে জুট গ্রেড কাজটি করতে যে সেলুলোজ বা এটা দিয়ে, সেটি সমন্বয়টি কিভাবে করছেন আপনারা বা কার সাথে কাজ করছেন? জি অবশ্যই। আমাদের দেশে এখনো তো স্যানিটারি প্যাড যেগুলো, সেগুলো বায়োডিগ্রেডেবল না। তো সেখান থেকে আমরা কাজ করেছি, আপনারা জানেন ডক্টর মোবারক আহমেদ খান, তিনি জুট দিয়ে অনেক কিছু কাজ করেছেন। স্যারের সাথে আমরা কোলাবোরেট করে একটা জুট প্যাড বানিয়েছি, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। তো জুট থেকে আসলে জুট মানে পার্ট যেটা বাংলাদেশে তো অ্যাভেলেবেল পাওয়া যায়, সেখান থেকে এক্সট্রাক্ট নেওয়া হয় সেলুলোজ দিয়ে, এই প্যাডটা কিছু রাসায়নিক পদার্থ দিয়ে বানানো হয়। জি, এটা একটা প্রসেস। তো এটাকে বানানো হয়, এটা আমরা বাংলাদেশে যে বস্তিগুলোতে কাজ করে দেখেছি, একটা অ্যাকসেপ্টেবিলিটি আমরা পেয়েছি যে এটা মেয়েরা পছন্দ করছে, নারীরা পছন্দ করছে, প্লাস এটা বায়োডিগ্রেডেবল। সবচেয়ে বিউটি অফ দিস প্রোডাক্ট ইজ কমোডেও ফ্লাশ করা যাবে। জি, একদম পরিবেশ বান্ধব। আমরা অন্য যে বাজারে প্যাডগুলো পাওয়া যায়, প্লাস আমাদের এই প্যাডটা মাটির নিচে আমরা রেখে দেখেছি 6 মাস 1 বছর ধরে, আমরা দেখেছি আমাদের প্যাডটা মাটির সাথে দ্রুত মিশে যায় কম্পারেটিভলি। সেটা তো খুবই চমৎকার বলেন, কিন্তু এটা কার্যকারী কতখানি, যে আপনারা যে লিকিং প্রিভেন্ট করবে অথবা এই জায়গাগুলো? জি, আমরা যখন পাবলিক হেলথে কোনো গবেষণা করি, তখন প্রথমে আমরা দেখি এটা আসলে কাজ করছে কিনা, সেটা আমরা দেখেছি ফিজিবল, অ্যাকসেপ্টেবল এবং এটা বায়োডিগ্রেডেবল। কিন্তু আমাদের আরেকটা যে প্রসেস করতে হয়, সেটা হচ্ছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, যেখানে আমরা আসলে একটা গ্রুপকে দিব আমাদের জুটের প্যাডটা, আরেকটা গ্রুপকে কিছু দিব না, হয়তো আরেকটা গ্রুপকে অন্য কোনো প্যাড দিব, দিয়ে আমরা কম্পেয়ার করে দেখব ওভার দ্য টাইম যে আসলে এটা কাজ করছে কিনা লিক প্রিভেন্টের ক্ষেত্রে, বা তাদের স্যাম্পল হয়তো ল্যাব স্যাম্পল নিলাম, ভ্যাজাইনাল সোয়াব। জি, এই প্যাডটা সেটা। জি আচ্ছা, এটা সেটা প্যাড, সেটা সেই প্রোডাক্ট। তাহলে এটি আসলে বায়োডিগ্রেডেবল আপনি বলছেন? এটি বায়োডিগ্রেডেবল, বাট এটা অবশ্যই ইফেক্টিভনেস একটা ট্রায়াল করতে হবে, এটা আসলেই কাজ করছে কিনা কম্পেয়ার টু অন্য যে অপশনসগুলো বাজারে অ্যাভেলেবেল, সেটা এখনো করা হয়নি আমাদের। এটা মোবারক আহমেদ খান স্যার নিশ্চয়ই প্ল্যান আছে, আমরা সামনে দেখা যাক আমরা এটা কি করতে পারি। যদি আসলে কার্যকরী হয়, তাহলে নিশ্চয়ই এটি রেভলিউশন মানে তৈরি হবে, যে এই যে পিরিয়ড কালীন সময়ে যে হাইজিনটি মেইনটেইন করার ক্ষেত্রে, এবং সেটি কিন্তু একদম ইজি হয়ে যাবে, সিম্পল হয়ে যাবে, তারা টয়লেটে ফ্লাশও করে ফেলতে পারবে এটা। সো একদমই বায়োডিগ্রেডেবল, এনভায়রনমেন্টের কোনো ইম্প্যাক্ট নাই, তাদের জন্য ইজি, এবং দামটাও কমে যাবে। কারণ আমাদের বাংলাদেশে যেই ডিসপোজেবল ব্যাগগুলো পাওয়া যায়, তার ইনগ্রিডিয়েন্ট তো বিদেশ থেকে আনতে হয় আমাদের, পাইন গাছের তুলা যেটা, তো সেখানে অনেক ট্যাক্স এবং ভ্যাট আছে, এবং এটা তো লাগবে না এখানে, যদি আমাদের এটাই আমরা বাংলাদেশেই করতে পারি, সো দাম একদমই হাফে কমে আনা সম্ভব। আচ্ছা, ঠিক আছে। আমরা খুবই চমৎকার কিছু শুনলাম, এবং আমার মনে হয় যে এই বিষয়টি আমাদেরকে আরো অনেক বেশি উদ্দীপিত করছে, নতুন নতুন তথ্য জেনে আমরা আরো কিছু জানবো আপনার ইনোভেশন নিয়ে। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে অবশ্যই। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি যাচ্ছি। কথা বলছিলাম আমরা কিশোরীদের মানসিক স্বাস্থ্যবিধি এবং এর সমাধান নিয়ে। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর।
সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আলোচনা করছিলাম কিশোরীদের মাসিক স্বাস্থ্যবিধি এবং করণীয় নিয়ে। আলোচনায় যুক্ত আছেন ডক্টর ফারহানা সুলতানা, সহযোগী বিজ্ঞানী, আইসিডিআরবি। আপনাকে আরেকবার স্বাগত ডক্টর ফারহানা। আমরা আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম, যেটি আমি যদি হিসাব করি যে প্রতি মাসে মানে প্রতি বছরে 12 বার আপনি বলছেন যে মাসিকের মানে যে প্রবণতাটি হয় এবং প্রত্যেক মাসে সেটির প্রয়োজনীয়তা রয়েছে, সেটা যদি আমরা মাল্টিপ্লাই করি, অসংখ্য কিশোরী এবং মেয়েরা রয়েছে, তাদের ক্ষেত্রে বিশাল একটি অংশ। বাংলাদেশে 54 মিলিয়নের বেশি রিপ্রোডাক্টিভ এজের নারী এবং মেয়েরা আছে এবং তারা প্রতি বছর 505 বিলিয়ন মেনস্ট্রুয়াল প্যাড ব্যবহার করে এবং ওয়েস্ট উৎপন্ন হয় সেখান থেকে, যেটা বাংলাদেশে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের দুর্বলতার কারণে যত্রতত্র আমরা দেখতে পাই। এবং এই যে ঢাকা শহরে অন্যান্য অনেকটা কারণের মধ্যে এই যে ক্লগগুলো, সেগুলো এই কারণে হয় যেটা মাটির সাথে মিশে যায়। আমাদের যেহেতু যে ইনসিনারেটর বা ভালো মতো ডিসপোজালটা হয় না। জি, এবং আমরা অনেকে শুনেছি যে বিভিন্ন স্কুল কলেজগুলোতেও কিন্তু এটি একটি প্রায়শই সমস্যা। অনেক মেয়েরা পড়াশোনা করে এবং তাদের ক্ষেত্রেও কিন্তু ডিসপোজেবলটি একটু কঠিন হয়ে যায়। জি, ওই সময় কোনো বিন থাকে না, কিভাবে ডিসপোজ করবে, আলাদা কোনো বিন ফ্যাসিলিটি থাকে না। এবং যারা এগুলো ম্যানেজ করেন, যেহেতু আমাদের ডিসপোজাল সিস্টেমটা এত দুর্বল, ধরেন আমাদের যারা সুইপার আছেন তাদের জন্য এটা কিন্তু ডিসকাস্টের একটা। আমি আমার মেনস্ট্রুয়াল প্যাড নিজেই তো ধরতে চাবো না হয়তো, সো তাদের জন্য এটা ডিফিকাল্ট মেইনটেইন করা। এবং কি ধরনের রোগ জীবাণু ছড়াচ্ছে সেটা নিয়ে গবেষণার আরো প্রয়োজন রয়েছে এবং এই হাইজিনটি আসলে মেইনটেইন করা খুবই জরুরি প্রতি মাসে। কিশোরীদের আসলে এই সমস্যাটা নিয়ে আমরা আরেকটু কথা বলতে চাই যে এই সময় তাদের কিছু মানসিক কিছু ইভলিউশনও হয়, তাই না? তাদের যে হরমোনাল কিছু চেঞ্জ আসে, একই ভয় ভীতি, নতুন কিছু তৈরি হচ্ছে, তাদের মানসিক কিছু নতুন চাহিদা তৈরি হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো চিন্তা রয়েছে কিনা? জি, অবশ্যই। মোটা দাগে যদি ভাগ করি, এই সময় মানসিক একটা ওদের পরিবর্তন হয়, শারীরিক একটা, আর সামাজিক তো কিছু বাধা নিষেধ আছেই। তো মানসিক যে সমস্যাটা হয়, দেখা যায় যে তারা হয়তো হঠাৎ করে রেগে যাচ্ছে বা বিপরীত লিঙ্গের প্রতি তাদের একটা মুড সুইং। হ্যাঁ, এই জিনিসগুলোকে বোঝা ভালো মতো। তো এগুলো নিয়ে আমাদের বিস্তর কাজ রয়েছে। এবং সেই আমি যেগুলো বললাম, আমাদের সুলতানা প্যাড, ওয়াশার ড্রায়ার ব্যাগ, জুট প্যাড, এই সবগুলো নিয়ে আমরা একটা অ্যানিমেটেড ভিডিও বানিয়েছি, যার নাম আমরা দিয়েছি জীবনজয়ী। এবং আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট বলা, যে পিউবার্টাল চেঞ্জের থ্রু কিন্তু ছেলেরাও যায়, কিশোররাও যায়। এই সময় আমাদের প্রথম যখন আমি গবেষণাটা শুরু করেছিলাম 16 সালে, তখন আমার মোটোটা ছিল মেনস্ট্রুয়াল হেলথ নিয়ে কাজ করা। বাট কাছে যখন আমি ফিল্ডে গেলাম, তখন দেখলাম ছেলেরা বলছে যে তাদের যখন ইজাকুলেশন হয়, তখন তারা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে, তারা হয়তো পতিতালয়ে যাচ্ছে, হুইচ ইজ অ্যাট দ্যাট মানে এজে তো অ্যাপ্রোপ্রিয়েট না, বাবা মায়ের সাথে শেয়ার করতে পারে না, ভয়ে টিচারকেও বলতে পারে না। তো আমরা যেই জীবনজয়ী ভিডিওটা বানিয়েছি, এটা একটা কম্বাইন্ড অফ একটা মানসিক সাপোর্ট দেয় এবং কি কি নিডগুলো তাদের প্রয়োজন, কি করবে এই সময়, কিভাবে ম্যানেজ করবে, নিউট্রিশন কি কি ইনটেক দরকার, সেগুলো নিয়ে একটা ভিডিও, এটা অ্যানিমেটেড। এবং এইটাকে আমরা বলছি জীবনজয়ী। জীবন হচ্ছে ছেলে ক্যারেক্টারটা, জয়ী হচ্ছে মেয়ে ক্যারেক্টারটা। জয়ী একটা প্রোগ্রেসিভ ক্যারেক্টার, যে হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জিনিসগুলোকে প্রমোট করে এবং জীবন কিভাবে উতরে যায় এবং কিভাবে তারা জয়ী হয়। আমাদের প্ল্যান আছে এটা আরো সামনে অন্য এপিসোড বানানো। একেবারে যে শুরু যে প্রজনন স্বাস্থ্য সেবাটি, একদম শুরু থেকে যে আমি বলবো সুস্থ স্বাস্থ্য যে চিন্তা ভাবনাটি, সেটিকে আসলে সবার মাঝে তৈরি করে দেয়া, এই হেলথটাকে আসলে এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি আপনার নিজের ক্যারিয়ারের দিকে ফিরে আসি, যে আসলে বর্তমানে আপনি পিএইচডি কমপ্লিট করেছেন এবং সেটি একটি দীর্ঘ জার্নি, একদম বিজ্ঞানী থেকে আইসিডি থেকে হঠাৎ মানে ওই পিএইচডি করা পর্যন্ত যে এই যে চেঞ্জগুলো, সেটাকে আসলে কিভাবে আপনি চ্যালেঞ্জটি মোকাবেলা করেছেন এবং আপনার পিএইচডি গবেষণার বিষয়টি কি ছিল? জি পিএইচডি আমি করছি আসলে মেনোপোজ নেই, একটু ডিফারেন্ট। বাট আমি আসলে জানতে চেয়েছিলাম ওভার দ্য লাইফ পিরিয়ড, যেহেতু আমি মাসিক স্বাস্থ্য নিয়ে অনেক কাজ করেছি, এবং মেনোপোজ হলে কি হয়। আমরা জানি মেনোপোজ সাধারণত 49 থেকে 50 এই এজগুলোতে হয়ে যায়, বা 45ও হতে পারে, ডিপেন্ড করে। তো সেই সময় যে হরমোনাল চেঞ্জগুলো হয়, আগে যে হরমোনগুলো কাজ করতো সেগুলো চেঞ্জ হয়ে নতুন হরমোন যেগুলো কাজ করা শুরু করে, সেটার সাথে ডিমেনশিয়ার কোনো সম্পর্ক আছে কিনা। কারণ ডিমেনশিয়া আসলে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজের সূত্রে আমরা জানি যেটা 6th কজ অফ ডেথ, এবং 6 মিলিয়ন পিপুল মারা যায়, এবং নারীদের মধ্যে প্রবণতাটা বেশি, কারণ তারা বেশি দিন বাঁচেন আর কি। তো আমার গবেষণাটা দেখতে চাচ্ছে যে আসলে কোনো সম্পর্ক আছে কিনা। আমি পুরো ক্লিনিক্যাল এপিডেমিওলজি পিএইচডিটা করছি।
বিষয় মানে যেহেতু আসলে ডিমেনশিয়ার কোনো প্রিভেনশন নেই, কোনো ওষুধ নেই, ধারণাটা এটা ছিল যদি অ্যাসোসিয়েশন থাকে আমরা হরমোন থেরাপি হয়তো সাজেস্ট করতে পারি, বাট সোফার আমাদের গবেষণায় কোনো অ্যাসোসিয়েশন নাই। জি হ্যাঁ, অবশ্যই। আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে আলোচনায় নিয়ে আসতেছি, সেটি হচ্ছে যে এই সময় কিশোরীরা অথবা এই বয়ঃসন্ধিকালীন সময়ে তারা কিছু নিউট্রিয়েন্ট অভাবে ভোগে, বিশেষ করে ডেফিসিয়েন্সিতে ভোগে। কারণ হচ্ছে যে আমরা বেশিরভাগ ক্লিনিক্যালি দেখতে পাই তাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া রয়েছে, তাদের ভিটামিন ক্যালসিয়াম ভিটামিন ডি ক্যালসিয়ামের অভাব রয়েছে যেহেতু দেখি, কিন্তু এই বিষয়টাও কিন্তু এই পিরিয়ডকালীন সময়ের সাথে জড়িত। যাদের অনেক বেশি ব্লিডিং হচ্ছে, ফ্লো আছে, তাদের দেখা যাচ্ছে অ্যানিমিয়া, ক্রনিক অ্যানিমিয়া হচ্ছে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু অনেকের ব্যাহত হচ্ছে, তার দুর্বল থাকছে, কাজকর্মে অনীহা পাচ্ছে না। এই জায়গাটিতে আপনি কাজ করেছেন আমি শুনেছি, আসলে কি কাজ করেছেন? জি, বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশে কিশোরীদের এবং মায়েদের মধ্যে অ্যানিমিয়া, আপনি যেটা বললেন, অনেক প্রবণতা। সমস্যা হচ্ছে যে ব্যালান্স ফুডটা আমরা খাই না। আমরা যেমন ভাতের সাথে আলু ভর্তা খাচ্ছি, দুটাই কিন্তু কার্ব, আমরা না জেনে খাচ্ছি। তো যেটা হয়, মাসিক হলে পরে মেয়েদেরকে বলা হয় যে তুমি মাছ খাবে না, ডিম খাবে না, দুধ খাবে না, বাট ওইটাই ইম্পর্ট্যান্ট। তার শরীরের যে নিউট্রিশন তার প্রয়োজন সেটাই খুবই ইম্পর্ট্যান্ট, এই সময় ইনটেকটা দরকার। এই স্টিগমাটা ভাঙা যাচ্ছে না। আয়রন ফলিক অ্যাসিড অনেক সময় রিকমেন্ড করা হয়, বাট সেটার খাওয়ার হারটা খুবই কম। তো আমি যেটা ভেবেছিলাম যে আমি বিদেশে যেহেতু পড়াশোনা করেছি, নিউট্রিয়েন্ট বার আমরা অনেক খাই ওখানে, যেমন ওটস দিয়ে বা অনেক কিছু দিয়ে ওরা বানায়। তো ওটা একটা আমার মাথার মধ্যে ছিল। দেন আইসিডিডিআরবি যে একটা পুরানো আমাদের ইনোভেশন, সেটা হচ্ছে ওআরএস, ঘরের মধ্যে কীভাবে ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনি স্যালাইন বানাবেন। তো আমি যেটা ভেবেছি যে লোকালি আমাদের দেশে অনেক কিছু পাওয়া যায়, যেমন আমরা হচ্ছে পামকিন সিড, যেটা হচ্ছে কুমড়ো, মিষ্টি কুমড়ো খাই। মিষ্টি কুমড়োর বিচিতে অনেক কিন্তু নিউট্রিয়েন্ট আছে। দেন চীনা বাদাম, তারপরে গুড়, মুড়ি, এগুলোর সাথে আমরা একটা নিউট্রিয়েন্ট বার বানিয়েছি প্রাণের সাথে। সেখানে আমরা আয়রন, জিঙ্ক অ্যান্ড ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট দিয়ে, যেটা WHO রিকমেন্ডেড একটা আমরা নিউট্রিয়েন্ট বার যেটা বানিয়েছি, সেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কমাবে। এটার পিছনের থটটা এটা ছিল যে জিনিসটা যদি টেস্টি করা হয় তাহলে তারা খাবে এবং সাথে তাদের আয়রনের ঘাটতিটাও পূরণ হবে। তো এটা আমরা এখন ট্রায়াল চলছে। তো যে প্ল্যানটা এটা ছিল যে যদি এমন করা যায় যে স্কুল বা কলেজগুলোতে তো অলরেডি টিফিন দেওয়া হয়, এটা যদি ইনক্লুড করা হয় তাহলে হয়তো কিছুটা উপকার হবে মেয়েদের ক্ষেত্রে আর কি, সেই জায়গা থেকেই কাজটা করা। এটা খুব দারুণ। অথবা উপহার হিসেবেও যদি কারোর জন্য একটা কিশোরীদের জন্য প্রতিদিন তার বাবা যদি নিয়ে যায় কিনে সপ্তাহে একদিন, এটা কিন্তু দারুণ একটি বিষয় এবং সেটা যদি খুব টেস্টি হয়, টেস্টি হয়। হ্যাঁ, আমরা ফিডব্যাক, আমরা ডেটা কালেক্ট করেছি বাচ্চাদের কাছে, তারা খুবই পছন্দ করেছে। তাদের কিছু ফিডব্যাক ছিল যেটা নিয়ে আমরা কাজ করেছি, যেমন তারা বলছে যে কোনোভাবে খেজুর দেওয়া যায় কিনা। খুবই ভালো আইডিয়া, কারণ খেজুর তো খুবই ভালো একটা সোর্স অফ নিউট্রিশন। সো আমরা ওগুলো নিয়ে কাজ করছি, হোপফুলি আমরা খুব শীঘ্রই এটা বাজারে আনতে পারবো। আমরাও প্রত্যাশা করি যে এটি আসলে তাহলে ক্লিনিশিয়ান হিসেবে আমরা যারা কাজ করি তাদের জন্য, তার কাছেও অ্যানিমিয়ার এই রোগীগুলো একটু কানেক্টেড হয়ে আসবে। জি, অবশ্যই। আচ্ছা, যে কথাটি বলছিলাম যে আসলে যে স্কুল হেলথ বা আমরা অনেক সময় বলি যে হাইজিন নিয়ে আমাদের পাঠ্যপুস্তকের যে বিষয়টি প্রণীত এখন অনেক জায়গাতে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং প্রজনন স্বাস্থ্য নিয়ে এবং বিশেষ করে এই যে মাসিককালীন সময়ে তাদের যে স্বাস্থ্য সেবাটি নিয়ে, এটি আসলে কতখানি স্কুলের মাধ্যমে তাদের কাছে নিয়ে যাওয়া যায় এবং সেক্ষেত্রে কারা মূল ভূমিকাটি পালন করছে? অবশ্যই একটা জেনারেশনকে চেঞ্জ করার জন্য স্কুল ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, কারণ ছোটদের যে অভ্যাস সেটা পরিবর্তন করা খুব সহজ বড়দের তুলনায়। যেমন দাঁত ব্রাশ করা ছোটবেলা থেকে যদি অভ্যাসটা হয়ে যায় আপনি ভুলবেন না। সো স্কুলে আরো এত বাচ্চারা আসে, বিভিন্ন কমিউনিটি থেকে আসে। টিচাররা, বাবা মায়ের পরে কিন্তু টিচারদেরই মূল ভূমিকা পালন করে তাদের লাইফ। সো স্কুলগুলোতে যদি আমরা করতে পারি এবং টিচারের কথা তারা শুনে, সেখান থেকে ধরেন আজকে আমি যেটা জানি না, যে নতুন জেনারেশনটা আসছে প্রাইমারি স্কুলে, তারা কিন্তু জিনিসগুলো জেনে আসবে। স্টিগমাটা ভাঙা সহজ ওদের ক্ষেত্রে, বা যে কোনো জিনিস ওদেরকে বলা বা বোঝানোটা খুবই সহজ। এবং একটা ছেলে এবং মেয়ে তারা পরস্পরকে বুঝতে পারবে যে না, এটা স্বাভাবিক প্রক্রিয়া, এখানে টিস করার কিছু নাই, এখানে অন্য দৃষ্টিতে দেখার কিছু। জি, এটাই খুবই ইম্পর্টেন্ট। আমাদের কাজগুলো সেটাই আমরা শুরু থেকেই করেছি, যে শুধু মাসিক নিয়ে আমরা মেয়েদেরকে বলি নাই, ছেলেদেরকে বলেছি। তাদের এরকম একটা পিরিয়ড হয়, সে সময় তাদের ম্যানেজ করতে হয়। এই জিনিসগুলো যদি তারা জানে, তারা পরবর্তীতে বেটার ফাদার, বেটার হাজবেন্ড হিসেবে গ্রো হবে। জি, আমরা বোধহয় একটি ভিডিও দেখতে পাচ্ছি যেখানে আপনি বোধহয় বলেছিলেন, জি, জীবনজয়ী যে আমরা অ্যানিমেটেড ভিডিওটা করেছি, সেটা যে অ্যানিমেশনটি আমরা দেখতে পাচ্ছি, খুবই দারুণ এবং প্রেক্ষাপটে আমার মনে হয় যে হ্যাঁ, আমার মনে হয় সেটি হয়তো পরবর্তীতে এই প্রজন্ম যারা রয়েছে তাদেরকে খুব সহায়তা করে। আমি আসলে আরেকটি
প্রশ্নে আপনার কাছে যেতে চাই যে স্কুল প্ল্যানিং এর কথা বললাম যে যারা শেখাবে, শিক্ষকরা যারা তাদের কাছে সহজলি ফ্রেন্ডলি ভাবে জিনিসটা শেখাবে, একই সঙ্গে পরিবারেরও একটি ভূমিকা রয়েছে। বিশেষ করে একই পরিবারে যখন ছেলে সন্তান, মেয়ে সন্তান রয়েছে, বাবা মা রয়েছে, এই তাদের মাঝে ব্যাপারটিকে সহজ করার ক্ষেত্রে আপনারা কোনো কাজ করছেন কিনা? আমরা যখন কাজ করি তখন পরিবার, কমিউনিটি, টিচার সবাইকে নিয়েই কাজটা করি এবং গভর্নমেন্টের অনেক অ্যাপ্রুভ বই আছে, সেগুলো নিয়ে আমরা এগিয়ে যাই। গভর্নমেন্টের অনেক পদক্ষেপ আছে সেগুলো নিয়ে আমরা কথা বলি। আর আমার কাছে যেটা মনে হয় যে আমরা একটা জেনারেশন আসলে উইমেনদের এম্পাওয়ারমেন্ট করার জন্য সময় বের করেছি, কিন্তু সেই এম্পাওয়ার্ড উইমেনগুলোকে যে আমরা কীভাবে হ্যান্ডেল করবো সে ধরনের পুরুষ আমরা তৈরি করিনি। সো ছেলেদেরকে এই জিনিসগুলো জানানো, বোঝানোটা খুবই ইম্পর্টেন্ট। বাবা মায়ের যেটা আমি বলবো যে বাবা মায়েরা যদি এগুলো নিয়ে কথা না বলেন তাহলে তারা বিপথে যাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ বাবা মার চেয়ে বেস্ট তো তাদের সন্তানের জন্য কেউ চাইতে পারেন না। সো বাবা মা যদি জিনিসটাকে ইজি করে দেন, বলেন এবং সঠিক তথ্যটা দেন, তাহলে তাদের লাইফটা আরো সুন্দর হয়, ইজি হয়, তারা সহজে বিষয়গুলো আলোচনা করতে পারেন। আমরা যেটা পদক্ষেপ নিচ্ছি সেটা হচ্ছে আমি যেটা বললাম সুলতানা প্যাড, যেটা আমরা করেছি, প্যাটেন্ট পেয়েছি, সেটা আমরা বাজারে আনার চেষ্টা করছি। সেখানে আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে যে আমরা এরকম ইনফরমেশন বুকলেট করে সেটা দেওয়া যায় কিনা, যাতে বা একটা মেসেজ থাকে। এবং আপনি যে জীবনজয়ী গানটা দেখতে পাচ্ছেন, এখানে গানটা এমনভাবে লেখা হয়েছে, আমরা কয়েকজন মিলে লিখেছি, একটা কল ফর অ্যাকশন, যে এই মাসিক হলে বা পিউবার্টাল চেঞ্জ হলে ছেলে এবং মেয়েদের কার কী করণীয়। আপনি দেখবেন প্রথমে বলছে প্রিয় শিক্ষক, মাসিক কোনো বাধা নয়, দ্বন্দ্ব নয়, অ্যান্ড দেন প্রিয় সমাজ, তোমরা দ্বিধা ভেঙে দাও, এই লাইনগুলো আছে। প্রিয় বন্ধু, এই সময় এই সমস্যাগুলো খুবই স্বাভাবিক, কিছু ভেঙে পড়ো না, এই ধরনের মেসেজগুলো আছে। সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার যে বিষয়টি, সেটাই আমাদের এই গানের মধ্যে আছে। মানে আমরা খুব আনন্দিত যে আপনার নামেই সেটি প্যাটেন্ট হয়েছে। যে আমি চেষ্টা করেছি সুলতানা নাম দেওয়ার পিছনে নট অনলি আমার নাম, বাট আমার কাছে মানে সুলতানা মানে হচ্ছে যে কুইন বা প্রিন্সেস, আর বাংলাদেশে খুব কমন একটা নাম সুলতানা। আর আমার কাছে মনে হয় যে প্রতিটা মেয়ে যেন হচ্ছে যে তার ওন কিংডমের কুইন আর কি। তো সেই ধারণা থেকে আমি সুলতানা নামটা দিয়েছিলাম আর কি। লাকিলি বা আনলাকিলি আমি জানি না, আমার নামের সাথে মিলে গিয়েছে, সেটি মিলে গিয়েছে, যেটি দারুণ একটি বিষয় হয়েছে। এবং আশা করছি যে সেটি নিশ্চয়ই বাণিজ্যিকভাবে এবং সাশ্রয়ীভাবে সবার কাছে সেটি পৌঁছে যাবে। আপনারা যদি আমরা জানি যে ভবিষ্যতে আসলে কি করতে চান, মানে আসলে ভবিষ্যৎ যদি একটি ড্রিম থাকে, সুলতানাস ড্রিম, তাহলে কি হবে? থ্যাংক ইউ। আমার আসলে এই সেক্টরে কাজ করার খুব আগ্রহ এবং আমি সমস্যাগুলো সমাধান দিতে চাই। আমি কখনো ভাবি নাই যেগুলো নিয়ে কাজ করব, বাট একটা সোশ্যাল কজ নিয়ে কাজ শুরু করা, এবং সেটা যখন দেখি যে সবাই পছন্দ করছে বা কারো লাভ হচ্ছে, তখন তো অবশ্যই ভালো লাগা একটা থাকে। যে ইনোভেশনসগুলো আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই বড় দায়িত্ব এই মুহূর্তে, যেন সবাই এই বেনিফিটটা নিতে পারে। এটা একটা বড় মোটিভেশন। অ্যান্ড দেন অনেক গবেষণা করা বাকি আছে, যেমন আপনার মেনোপোজ নিয়ে আমি বললাম। আমাদের বাংলাদেশে যখন মেনোপোজ হয়ে যায়, তখন আমাদের মায়েরা, দাদিরা, তাদেরকে মনে করা হয় তারা আমাদের বাচ্চাদেরকে লালন পালন করবে, তাদের নিজের যে একটা কোয়ালিটি লাইফ আছে সেটা আমরা চিন্তা করি না, এবং আমরা ভাবি আচ্ছা বয়স হয়ে গেছে তো মারাই তো যাবে। বাট দ্যাটস নট দ্য থিং। তাদের কি সমস্যা হচ্ছে, আমাদের ডেটা নাই, বাংলাদেশের প্রেক্ষিতে ডেটার অনেক অভাব আমাদের। সো এই ডেটাগুলো কালেক্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। আমার এই লাইফ কোর্স যেটা বলছিলাম, ওভার দ্য লাইফ কোর্স, একজন কিশোরী থেকে একেবারে মেনোপোজ হয়ে যাওয়া বা বৃদ্ধ বয়সে যাওয়া, এই পুরো লাইফ কোর্সের একটা ডেটা কালেকশনের ইচ্ছা আছে। এবং অনেকে যেটা বলে যে হচ্ছে মাসিক স্বাস্থ্য যদি সঠিকভাবে মেনটেন না করা হয়, তাহলে ইনফেকশন, যেটা আপনি শুরুতেও বলছিলেন, হয়, সেটা কতটা অ্যাসোসিয়েটেড, সেই সঠিক ডেটাটা আমি দিতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর ফারহানা সুলতানা। আপনার কিছু ইনোভেটিভ কিছু কাজ যেটি অলরেডি একটি পেটেন্ট পেয়েছে এবং আরেকটি পেটেন্টের অপেক্ষায় আছে, যেটি নিউট্রিশনাল বারের কথা বলেছেন, এবং একই সঙ্গে আপনার ভবিষ্যতের যে স্বপ্ন, যে একটি মেয়ের কিশোরী থেকে শুরু করে তার মেনোপোজ পর্যন্ত তার রিপ্রোডাক্টিভ লাইফটি গুরুত্বপূর্ণ, একই সঙ্গে তার বাকি জীবনটিও কিন্তু গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি নিয়ে কাজ করতে চান, আরও অনেক গবেষণা করতে চান, এবং আমরা প্রত্যাশা করি যে আমাদের প্রেক্ষাপটে একদম সাশ্রয়ীভাবে আরও অনেক কিছু ইনোভেটিভ কিছু আপনি করবেন, এই প্রত্যাশা থাকলো আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে। আজকে আমরা একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। শুধু বিষয়টি নয়, বিষয়টি কিশোরীদের মাসিক স্বাস্থ্যবিধি এবং তার করণীয়। কিন্তু এই স্বাস্থ্যবিধিকে মেনটেন করার জন্য বা
নির্বাহ করার জন্য যে বিষয়টি সবচেয়ে জরুরি সেটি হচ্ছে যে স্যানিটারি প্যাডের কথা বললেন, সেটিকে কিভাবে সহজ করা যায়, সবার কাছে সহজলভ্য করা যায়, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে। সেই জন্য উনি ওনার যে ইনোভেটিভ যে বিষয়টি রয়েছে সুলতানাস প্যাড, সেটি নিয়ে আমাদের কথা বলেছি। একই সঙ্গে আমাদের এই যে মেয়েদের স্বাস্থ্যসেবার সঙ্গে যে তাদের নিউট্রিশন ডেফিসিয়েন্সি রয়েছে, বিশেষ করে আয়রন, ভিটামিন এবং ভিটামিন ডি, ক্যালসিয়াম, সেগুলোকে আসলে খাবারের সাথে কিভাবে সাপ্লিমেন্ট করা যায়, সেটি দারুণ একটি চমৎকার আইডিয়া নিয়ে আজকে আমরা কথা বলেছি। আশা করছি যে আমাদের এই কিশোরীদের স্বাস্থ্য আরও বেশি সমুন্নত হবে, তারা সঠিকভাবে গড়ে উঠবে এবং দেশ এবং জাতি গঠনে তারা পূর্ণাঙ্গরূপে কাজ করতে পারবে। সবাইকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।